প্রেম, জেদ আর ভুল সিদ্ধান্তের এক হৃদয় বিদারক গল্প, যেখানে ভালোবাসা ছিল নিষ্পাপ কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। মল্লির জীবনের প্রতিটি পদক্ষেপ যেন তাকে ঠেলে দেয় অনিশ্চয়তার দিকে। ভালোবাসা কি সবসময় সুখ আনে, নাকি কখনো কখনো তার মৃত্যুর পথ খুলে দেয়? এই গল্পে আছে কাবেরীর আত্মহত্যার মতন এক মর্মান্তিক ঘটনা, আর মল্লির জীবনের শেষ মুহূর্তের আবেগ। রাগ আর জেদ কি সত্যিই ভালোবাসা এবং পরিবারের চেয়ে বড় হতে পারে? হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাসাল্লা মল্লি, অ্যাকশন ড্রামা রোমান্স মুভি, যা তোমাকে ভালোবাসার অনুভূতিতে ভাসাবে, কাঁদাবে এবং গভীরভাবে ভাবাবে। কথা দিচ্ছি, শেষের ঘটনাগুলো তোমার মনকে নাড়া দিয়ে যাবে, তোমার চিন্তার জগৎকে নক করবে। আমি লক্ষ্য করছি আমার ভিডিও তোমরা অনেকেই দেখছো, কিন্তু আমার পেজ, চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করছো না। অনুরোধ করব ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জিনিসগুলো আমার ইমপ্রুভ করতে হবে। আমি আমার মতন করে বারবার চেষ্টা করব ইমপ্রুভ করা। তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় আজকের মুভির নায়ককে। তার নাম বাসাল্লা মাল্লি, আমরা তাকে মাল্লি বলেই ডাকবো। 2005 সাল, সকালবেলা মাইক বাজছে। সে ঘুম থেকে খুব মেজাজ খারাপ করে উঠে মাইকটাই ভেঙে ফেলে। এরপর তার মা তাকে বলে, বাবা, আমাদের বাড়ির দেওয়াল নড়বড়ে হয়ে গিয়েছে, বৃষ্টি আসলে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। আমাদের নায়ক উত্তর দেয়, ভাঙেনি তো, ভাঙলে দেখা যাবে। এরপর সে তার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আসে। রাস্তার মাঝে কিছু ছেলেরা অনাথ বাচ্চাদের জন্য টাকা উঠাচ্ছিল। ওই বাচ্চাদের মধ্যে একজন বলে ওঠে, এই বাইকে যে আসছে তাকে যেন আটকাস না। তারপরও বাচ্চারা আটকায় থাকে। তার কাছে টাকা চাইতেই সে ওই বাচ্চাদের চাঁদা তোলার ডিব্বা পুরোটাই নিয়ে ওখান থেকে চলে আসে। তার কাজ করার জায়গায় এসে তার কাজ শুরু করে। এটি একটি বস্তার কারখানা। সে বস্তাগুলো সেলাই করে। বস্তা তৈরি করতে করতে সবাই খাওয়ার জন্য যায়, কিন্তু সে তার কাছে থাকা মদের বোতলের বাকি মদ খেয়ে আবার কাজে লেগে যায়। সবাই যখন খাবার দাবার শেষ করে এসে কাজ শুরু করবে, তখন সে সব কাজ শেষ করে ওখানেই শুয়ে পড়ে। মালিক এসে বলে যে সে ঘুমাচ্ছে কেন। পাশ থেকে একজন লোক উঠে বলে সে তার কাজ করে ঘুমাচ্ছে। মালিক দেখে অবাক হয়ে যায়। সে অনেকগুলো বস্তা সেলাই করেছিল। এরপর দেখানো হয় সে মদের দোকানে মদ কিনতে গিয়েছে। সকালে যে বাচ্চাদের চাঁদার বক্স নিয়েছিল, সেখান থেকে টাকা বের করে মদ কিনে আর বক্স সেখানেই রেখে চলে আসে। এসে সেখানে এক টেবিলে বসে সে মদ খাচ্ছিল। এরপর সে ওয়াশরুমে যায়, কিন্তু সে ওয়াশরুম থেকে এসে দেখে তার টেবিলে অন্যরা বসে গেছে, কারণ তার টেবিল ফাঁকা ছিল বলে অন্যরা বসে গেছে। যদিও সেখানকার ওয়েটার তাদেরকে বলেছিল যে এখানে কেউ একজন আছে। ওরা বলে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা, তোর কাজ কর। মাল্লি এসে প্রথমে তাদের ভালোভাবে বলেছিল সেখান থেকে উঠে যেতে, কিন্তু তারা উঠে না গিয়ে উল্টা মাল্লিকেই বলছে যেন চলে যায় সে। পরে এক কথা দুই কথা হতে হতে তাদের মধ্যে ভালো একটা মারামারি হয়, আর মাল্লি ওদেরকে খুব ভালোভাবে পিটনি দেয়। আর এই গন্ডগোলের সময় এবং এরপরে সে এতই মদ খায় যে সে ঠিক মতন দাঁড়াতে পারছিল না। সে তার বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি মদ খাওয়ার কারণে সে তার বাইক নিয়ে সেখানে পড়ে যায়। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। 1985 সাল দেখানো হয়। মাল্লি পরীক্ষায় জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। পত্রিকায় তার ছবি সহ নাম দিয়েছে। তার বাবা অনেক খুশি হয়ে যায়। গ্রামের সব মানুষকে ধরে বলতে থাকে যে নিউজ পেপারে তার ছেলের নাম এসেছে ছবি সহ। সে তার ছেলেকে অনেক আদর করে। সে তার ছেলেকে ফটো স্টুডিওতে নিয়ে যায়, কারণ পত্রিকায় যে ছবি দিয়েছে সে ছবি তার পছন্দ হয়নি, তাই নতুন করে সে ছবি উঠানোর জন্য নিয়ে যায়। সেখানে বাপ ছেলের কেমিস্ট্রি দেখানো হয়, ভালোবাসার বন্ডিং দেখানো হয়। মাল্লি তার বন্ধুর সাথে রাতের বেলা বাড়ি ফিরছিল। তখন সে দেখে তার বাবা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে, আর সে টাকা চাচ্ছিল, কিন্তু তার বাবা টাকা দিতে পারছিল না বলে লোকটি তার বাবাকে অপমানিত করার চেষ্টা করে এবং বলে যে মাল্লির দাদার কাছ থেকে সে টাকা চাইবে, মানে মাল্লির বাবার কমপ্লেন করবে। মাল্লির বাবা নিষেধ করে, বলে আমি একদিন দুই দিনের মধ্যে দিয়ে দিব। কিন্তু সেই লোকটি আবার বলে, তোমাকে টাকা ধার দিয়ে আমি বিপদে পড়েছি। মাল্লির বাবা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মাল্লি সেখানে গিয়ে সেই লোকের কাছে তার গলার চেন দিয়ে দেয়, আর বলে যে আমার বাবার সম্পর্কে খারাপ বলার দরকার নেই, তুমি আপাতত এটা রাখো। লোকটিও বাপ ছেলের ভালোবাসাটি বুঝতে পারে। এরপর দেখানো হয় মাল্লির দাদার কাছে এসেছে মাল্লির বাবার দ্বিতীয় বউ এবং সন্তান। তারা তার দাদাকে বলছে যে গ্রামবাসী সবাই জানে, ইভেন
আপনিও জানেন যে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। এখন আপনি যদি আমাদের বৈধতা না দেন, আপনার সম্পত্তি থেকে যদি বেদখল করেন, তাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই বলে সেই মহিলাটি তার বাচ্চা নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে মরতে যায়, আর মাল্লির বাবা তাদের আটকায়। মাল্লির দাদা মাল্লির বাবাকে বলে যে আমার কাছ থেকে টাকা নিয়ে তুই লস করেছিস, আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আমি মরা পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। আমার মনে হয় তোর জন্য সেটিও পারবো না। তুই যদি এর মেয়ের পক্ষে যাস, তাহলে এই বাড়িতে তোর থাকা হবে না, তুই এই বাড়ির বাইরে থাক। আমি আমার আসল বউ এবং নাতিকে নিয়ে এখানেই থাকবো, আর আমার ওয়ারিশ হবে আমার নাতি। মানে মাল্লির কথা বলা হয় আর কি। মাল্লির বাবা অসহায়ত্ব বরণ করে দুটি জীবন বাঁচানোর জন্য ওই বাড়ি ছেড়ে দেয়। তার ছোট বউকে নিয়ে সে অন্যত্র থাকতে শুরু করে। আর এই বিষয়টি মাল্লির মধ্যে রাগ, ক্ষোভ, জেদের তৈরি হয়। সে কোনোভাবে এটি মেনে নিতে পারে না যে তার বাবা তাকে ছেড়ে অন্যত্র যেতে পারে। সে তার বাবার সাথে তোলা একমাত্র ছবি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তার ভাস্তি তাকে বলে, চাচা তুমি চিন্তা করো না, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, সে ফিরে আসবে। মাল্লি তখন বলে যে যে আমাকে ছেড়ে যেতে পারে তারও আমার দরকার নেই। জানুয়ারি 18, 1985 এই সাল আমি সারা জীবন মনে রাখবো। মাল্লি কলেজে তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল, আর সেটি একজন টিচার দেখতে পায়। কলেজের প্রিন্সিপাল তাকে সাজা দেওয়ার জন্য বলে যে তোমার বাবাকে কালকে নিয়ে আসবে, তোমার বাবা তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখে আর তুমি এসব করছো। মাল্লি তখন বলে ওঠে যে কোনো বাবা টাবা আসতে পারবে না। প্রিন্সিপাল বলে ওঠে তোমার বাবা না আসলে তোমাকে আমি টিসি দিয়ে দেবো। মাল্লি বলে যে তোমার যা ইচ্ছা করো। প্রিন্সিপাল মাল্লিকে টিসি দিয়ে দেয়। পরের করে মাল্লি তার ট্রাক্টর নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। এর মধ্যেই সামনে ছাগলের পাল পড়ে। সেই ইচ্ছাকৃত দুটি ছাগল মেরে ফেলে। ছাগলের মালিক বিচার যখন বসায়, সেখানে মাল্লির বাবা উপস্থিত ছিল। তার বাবা বলতে থাকে মারা গেছে, ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। তখনই মাল্লি বলে ওঠে ছাগল রাস্তার উপর চালানোর জন্য নয়, বাড়িতে রাখো। এই বলে তার বাবার সামনে সিগারেট ধরিয়ে সেখান থেকে চলে যায়। মানে তার বাবার সাথে বেয়াদবি করে আর কি। গ্রামবাসী আর তার বাবা অবাক হয়ে যায়, কারণ তার ছেলে এরকম ছিল না। সে মেধাবী আর ভদ্র একজন ছেলে ছিল। এভাবে সে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। সে মদ, জুয়া, তারি কোনো কিছু বাদ রাখে না, ইভেন মেয়েবাজিও শুরু করে। সিন চলে আসে বস্তার মার্কেটে। সেখানে রাজু নামের লোক এই বস্তার সিন্ডিকেট বা বাজারের সভাপতি। সে প্রতি বছর ভাগ করে দেয় কে কোথায় বেচা কিনা করবে বস্তাগুলো। মানে ব্যবসা করার জন্য কার এলাকার কোনটা সেটি ভাগাভাগি করে দেয়। সেখানে একটি লোক প্রতিবাদ করে, কারণ তাকে কোনো এলাকা দেওয়া হয়নি, আর তার মেয়ে অসুস্থ, তাই তার ব্যবসা দরকার। কিন্তু রাজু বলে সামনেবার তোমাকে দেওয়া হবে, ভেদভাব কারোর সাথে আমি করি না। এখানে স্পষ্ট বোঝানো হচ্ছে যে রাজু তার নিজের লোকদের কাছেই এই ব্যবসা ভাগাভাগি করছে। মাল্লি বাড়ি এসে দেখে তার বাবা এসেছে তাদের বাড়িতে, কিন্তু মাল্লি তার বাবাকে কোনো গুরুত্ব দেয় না। সে সরাসরি তার বাড়িতে ঢুকে যায়। সে তার মায়ের কাছে বলতে থাকে সে কেন এসেছে। তার মা বলে যে তোমার বাবা তোমার জন্য একটা জমি কিনেছে, ছোট থেকে এখন পর্যন্ত তোমাকে তেমন কিছু দিতে পারেনি, তাই তোমার জন্য এটি কিনেছে। মাল্লি ক্ষিপ্ত হয়ে তার বাবার সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলে। তার মাকে বলে তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি তাকে কখনোই ক্ষমা করব না। তার বাবা এটি শুনে মন খারাপ করে চলে যেতে থাকে। তখনই তার মা এসে তার বাবাকে বলে তোমার ছেলে কেমন তুমি ঠিকই জানো। তার বাবা মন খারাপ করে বলে যে ঠিকই আছে, ওই টাইমে আমার করার কিছু ছিল না। যদি আমি ছোট বউকে সাপোর্ট না দিতাম, সে হয়তো আত্মহত্যা করত। আমি আমার ছেলেকেও বোঝাতে পারিনি, দোষ আমারই। বলে সে চলে যায়। মাল্লি তার বন্ধুদের নিয়ে মেলায় আসে। মাল্লির বন্ধুদের মধ্যে মোটু এক বন্ধু, যে বন্ধু ওই কলেজে প্রথম দিন তাকে সিগারেট খাওয়াইছিল। সেই যাত্রাপাড়াতে মেয়ের সাথে নাচানাচি করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি বিরক্ত বোধ করে। বারবার নিষেধ করার পর সে আবার যায়। এক পর্যায়ে তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়, আর সে মাল্লির কাছে এসে বলে যে আমাকে মেরেছে। মাল্লি গিয়ে মেলার ম্যানেজিং কমিটির সাথে গন্ডগোল করে। তখন সেখানে পুলিশ আসে। সে পুলিশের সাথেও তর্কাতর্কি করে। পরে মাল্লির বন্ধুরাই মাল্লিকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। সিন চলে আসে মাল্লির ভাস্তির কাছে। আজ তাকে দেখতে এসেছে বিয়ের জন্য। বিয়ে ঠিক হয়ে যায়, আর বিয়ের দিন ওই রাজুও এখানে আসে, সিন্ডিকেটের সভাপতি। আর সেখানে দেখানো হয় ওই সিন্ডিকেটের মিটিং এর দিন যে তার সাথে মুখের উপর কথা বলেছিল, মানে প্রতিবাদ করেছিল, তাকে মারার চেষ্টা করে। তাকে বুঝিয়ে দেয় এর পরবর্তী সে যেন এইসব না করে, তাহলে আর জীবিত থাকবে না সে। খাবারের সময় মাল্লি খাবার খাওয়াচ্ছিল। মাল্লির কাছ থেকে খাবার চায়। মাল্লি কিছুটা খারাপ ব্যবহার করে রাজুর সাথে, কিন্তু রাজু সেটি মানিয়ে নেয়। এই সিনের মাধ্যমে বোঝানো হয় রিক্সা চালক হোক আর সিন্ডিকেটের সভাপতি হোক, মাল্লি কাউকেই দাম দেয় না। সবাই একটু হলেও মাল্লিকে দেখে ভয় পায়, তার এই একরোখা ক্যারেক্টারের জন্য। আর এখানেই পরিচিত হয় আজকের মুভির নায়িকার সাথে। সবার কলার পাতাতে সে লাড্ডু দিয়ে যাচ্ছিল। দিতে দিতে এক কলার পাতায় দেখে পানি। সে ওই লাড্ডু পাশের কলার পাতাতে রেখে চলে যায়। আর নায়িকা ডাক দিয়ে ওঠে, এ ছেলে তুমি আমাকে লাড্ডু দিবে না? তখন মাল্লি যে বিরক্ত ভাব দেখিয়ে এক
রোখা কণ্ঠে সে বলে, পাতাতে যে পানি আছে সেটা কি চোখে পড়ে না? পাশে লাড্ডু দিয়ে দিয়েছি, সেখান থেকে নিলেই তো হয়, না মুখের মধ্যে তুলে খাওয়াতে হবে। বলে সে সেখান থেকে চলে যায়। নায়িকা কিছুটা অবাক হয়ে যায়। পরের দিনে মাল্লি কলেজে যায় একটা কাজে। সেখানে এই নায়িকাকে আবার দেখে, কিন্তু সে লক্ষ্য করে নায়িকা ভয় পাচ্ছিল কিছু একটা নিয়ে। সে মনে করে গত দিনের বিষয়টা নিয়ে সে ভয় পাচ্ছে তাকে দেখে। সে নায়িকার কাছে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? বিয়ের দিনের ঘটনার জন্য এখনো ভয় পাচ্ছ? নায়িকা বলে যে না, সেজন্য না, আমার পরীক্ষা, কিন্তু আমি সকালে আজকে গোসল দিয়েছি, মাথা ধুয়ে গোসল করলে যা পড়েছি সব মাথা থেকে চলে যাবে, আমি ভুলেই গিয়েছিলাম আজকে পরীক্ষা। মাল্লি অবাক হয়ে তার কথা শোনে, আর তখনই তার পরিচিত ছেলেকে ডাক দেয়, দিয়ে বলে, এই শোন, এই মেয়ে সব পড়া ভুলে গেছে, তুই একে হেল্প করিস তো, এই মেয়েরা এত ভয় পাচ্ছে আর তোর মধ্যে ভয় নাই কেন পরীক্ষার? ওই ছেলে বলে ওঠে যে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, ভয় কিসে? তখনই তার কলারের মধ্যে থেকে নকল বের করে ধরে। হ্যাঁ, তুই কত রাত জেগে পরিশ্রম করেছিস তা আমি দেখছি। ওই ছেলেকে বলে, এই মেয়েকে দু একটা নকল দিয়ে দিস। নায়িকা বলে ওঠে যে না, আমার যা মনে থাকবে আমি তাই লিখবো, বলে চলে যায়। রাতের বেলা মাল্লিরা সবাই একসাথে বসে যখন মদ খাচ্ছিল, তখন ওই ছেলে এসে বলে, তুমি ওই মেয়েকে হেল্প করতে বললে আর ওই মেয়ে আমাকে নকল ধরিয়ে দিয়েছে স্যারের কাছে। মাল্লি বলে, তাই, ঠিক আছে, আমি কালকে ওকে কলেজে দেখছি। পরের দিন কলেজের সামনে তার গাড়িতে মাল লোড হচ্ছিল, সেখানে নায়িকাও বসেছিল সামনে। দুপুর হয়ে গেছে, টিফিনের সময়, সবাই খাবার খাচ্ছিল। নায়িকার হাতেও টিফিন ছিল। মাল্লিও তার টিফিন খাওয়ার জন্য বের করে, কিন্তু সব সবজি টবজি দেখে তার খাবার পছন্দ হয় না, সে খাবার ফেলে দেয়। নায়িকা সেটি দেখে নায়িকা তার নিজের খাবার মাল্লিকে দেয়। মাল্লি কোনো কিছু না বলে সে খাবার খেতে শুরু করে। নায়িকা তখন জিজ্ঞেস করে, এত ক্ষুধা লেগেছে, তাহলে খাবার একটু যত্ন করে রাখা উচিত ছিল না? দেখো সব খাবার পড়ে গেছে। মাল্লি তখন বলে ওঠে যে অনিচ্ছাকৃত পড়ে যায়নি, আমি ইচ্ছে করে ফেলে দিয়েছি। আমার মা মনে করে যে আমি সারাদিন ওই ঘাস পুষি খাবো, আজকে বাড়িতে যাই, মাকেও দেখছি। নায়িকা তখন বলে, মা সেজন্যই শরীরের খেয়াল রাখার জন্য সবজি দেয়। মাল্লি বলে ওঠে যে আমার মা আমার এত খেয়াল রাখে? নায়িকা আবার বলে যে মা বলে এই শরীরের খোঁজ খবর রাখে। মাল্লি বিষয়গুলো বুঝতে পারে। মাল্লি রাতের বেলা বাসায় ফিরে মাকে বলে খাবার দাও। ওর মা তখন বলে যে আমি মনে করছি তুমি বাইরে থেকে খেয়ে আসবে, তাই রান্না করিনি, দুপুরের সবজি আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য অন্য খাবার করছি। মাল্লি তখন বলে ওঠে, না মা, তুমি ওই দুপুরের সবজিই দাও। মাল্লি দুপুরের সবজি দিয়ে ভাত খেয়ে ফেলে। তার মা এটি দেখে অনেক খুশি হয়ে যায়। মাল্লি তার মাকে বলে, তুমি সবসময় আমার সম্পর্কেই ভাবো, আমার সম্পর্কে খেয়াল রাখো, এখন থেকে আমিও তোমার খেয়াল রাখবো। মা উত্তরে বলে, আমার খেয়াল রেখে কি হবে? মাল্লি বলে, না না না, খেয়াল রাখতে হবে। মানে এতে বোঝা যায় নায়িকার কথা তার উপর ভালো ইফেক্ট ফেলেছে। মাল্লি সরাসরি তার ভাস্তির কাছে যায় আর তার ভাস্তিকে জিজ্ঞেস করে, তোমার বিয়েতে একটা মেয়ে এসেছিল, সে মেয়ের নাম কি, কে সে, দেখতে অনেক সুন্দর? তার ভাস্তি বলে ওঠে, আমাদের পরিবারের মধ্যে তোকে না, কারণ আমাদের পরিবারের মধ্যে সবচাইতে সুন্দর তো আমি। মাল্লি তখন একটু রাগ হবে, তখনই বলে, আচ্ছা ঠিক আছে, আমার জামাইয়ের পরিবারের হতে পারে। তার জামাইয়ের কাছে এসে মাল্লি বলে, তোমার বিয়েতে একটা মেয়ে এসেছিল, দেখতে সুন্দর, পাতলা, তার দাঁতের উপর একটু দাঁত আছে। ভাস্তি জামাই বলে ওঠে, দুই চোখ, একটা নাক। এভাবে বললে আমি কিভাবে বলবো যে কোন মেয়ে, কি পরেছিল, কোথায় ছিল? তখন মাল্লি উঠে বলে যে খয়েরি রঙের জামা পরেছিল। জামাই বলে, ও আচ্ছা, কাবেরী, কি তুমি কি ওর প্রেমে পড়েছ? মাল্লি বলে, কিসের প্রেম, ডাইরেক্ট বিয়ে করবো। কিন্তু জামাই বলে যে ও তো তোমার টাইপের না। তারপরে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কাবেরী জামাইয়ের দোকানে ড্রেস কিনতে এসেছে, কিন্তু সে কলকাতা ফ্যাশন পছন্দ করে, সেখানেই সে তার স্বপ্ন দেখে, কারণ তার মা কলকাতা থেকে এসেছে আর সে বিয়ে শাদীও কলকাতায় করতে চায়, শহরে থাকতে চায়। মাল্লি তার সেরা সোজাসুজি নায়িকার কাছে চলে যায়, যে জিজ্ঞেস করে, কাবেরী তোমার সাথে একটু কথা আছে। নায়িকাকে ডেকে নিয়ে এসে বলে, শোনো, শহর দেখতে শুনতে ভালো, কিন্তু ওখানকার লাইফ স্টাইল অতটা ভালো না। নায়িকা তখন বলে যে তুমি এগুলো কেন বলছো? মাল্লি আবার বলে ওঠে, তুমি আমাকে আটকায়ও না, আমি বলি না রে সব ভুলে যাব। এরপর মাল্লি বলে যে আমি সিগারেট খাই, মদ খাই, মাঝে মাঝে মেয়ের কাছেও যাই। কাবেরী অবাক হয়ে বলে যে তুমি আমাকে এগুলো কেন বলছো? মাল্লি তখন বলে, আমাদের বিয়ের পরে বাইরে থেকে তুমি যদি এগুলো শোনো তাহলে তো তোমার খারাপ লাগবে, আমি চাই না আমাদের মধ্যে কোনো ঝগড়া হোক, তাই আমি আগে আগে এসব বলে দিচ্ছি। আর হ্যাঁ, মা অনেকবার আমাকে এসব নিষেধ করেছে, কিন্তু আমার মাথায় ঢোকেনি, কিন্তু তুমি যদি বলো আমি এই সব বদভ্যাস ছেড়ে দেবো। মাল্লির কথা বলা শেষ, সেখান থেকে সে চলে যায়। নায়িকা এদিকে অবাক হয়ে থাকে, এ শালা কি বলে গেল আমারে। নায়িকার বান্ধবী এসে জিজ্ঞেস করে, কি বলে গেল? কাবেরী তখন বলে যে সে আমাকে বিয়ে করতে চায়, এগুলোই বললো। নায়িকার বান্ধবী বলে যে ওকে যেন না করিস না, ও কিন্তু ডেঞ্জারাস, দেখিসনি মেলার মধ্যে কি গন্ডগোলটা করলো, আর কয়েকদিন পর তো তুই চলেই যাবি, এই কয়েকদিন সহ্য কর, আর এই বিষয়ে তোর বাবাকে কিছু বলিস না। নায়িকা বলে, আচ্ছা ঠিক আছে, ওকে। মাল্লি নায়িকার আগে পিছনে ঘুরতে থাকে, কিন্তু নায়িকা তাকে কোনো উত্তর দেয় না, নায়িকা তাকে সবসময় অ্যাভয়েড করে। এরপর তার ভাস্তে একসময় বলে যে তুমি এরকম চেহারা, চুল বড়, দাড়ি বড়, এগুলো নিয়ে নায়িকার কাছে গেলে সে কিভাবে তোমার সাথে কথা
তাহলে আর পছন্দই বা করবে কিভাবে। সে তখন ভদ্র ছেলের মতন চুল দাড়ি কেটে নায়িকার কাছে যায়। নায়িকা দোকানে চুরি দেখছিল। মাল্লি সেখানে যাওয়ার পরেও সে ওখান থেকে চলে যায়, পুরো চুরির দোকানে নিয়ে নায়িকার কাছে দেয়, কিন্তু নায়িকা ওগুলা নেয় না। এরপরে বৃষ্টি হচ্ছিল, একজনের কাছ থেকে ছাতা কেড়ে নিয়ে নায়িকাকে দেয়, বৃষ্টিতে ভিজলে তুমি অসুস্থ হয়ে যাবে, ছাতা নাও। এরকম আরো অনেক কাজ কারবার করে, তারপরেও নায়িকা তাকে কিছু বলে না। নায়িকা এইসবেতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, তার বান্ধবীকে বলে যে আর আমি সহ্য করতে পারছি না। বান্ধবী উঠে বলে যে আজকে ফেয়ারওয়েলের পরে তো তুমি কলকাতায় চলে যাবে, আজকে পর্যন্ত সহ্য করো। ফেয়ারওয়েল অনুষ্ঠানে মাল্লি মদ খেয়ে সেখানে চলে আসে, আর নায়িকা অনেক ভয় পেয়ে যায়। নায়িকা লুকিয়ে লুকিয়ে তার থেকে পালাচ্ছিল, সে কলেজের 2 তলায় চলে যায়। হঠাৎ মাল্লিও সেখানে চলে আসে, নায়িকা ভয় পেয়ে যায়, আর তখনই নায়িকার জামা টেবিলের সাথে লেগে জামা ছিঁড়ে যায়। নায়িকা মনে করে মাল্লি এসব করেছে, মাল্লিকে থাপ্পড় মারে, কিন্তু নায়িকা দেখে যে না, মাল্লি কিছু করেনি, টেবিলে থাকা একটা লোহা লেগে তার জামা ছিঁড়ে গেছে। মাল্লি যেহেতু সেলাই পারতো, সেখানে গাঁদা ফুল সেলাই করার একটা সুই সুতা ছিল, সেটি নিয়ে মাল্লি নায়িকার জামা সেলাই করতে যায়। নায়িকা ইতস্তত বোধ করে, মাল্লি বলে ওঠে আরে সমস্যা নাই, আমি তোমাকে ছুবো না, এই বলে সেলাই করে দিয়ে সেখান থেকে চলে যায়। নায়িকার বিষয়টা অনেক ভালো লাগে। নায়িকা বাড়িতে গিয়ে মাল্লি সম্পর্কে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সুন্দর একটা হাসি দেয়। বোঝা যায় নায়িকা মাল্লিকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন কলেজের সামনে মাল্লি বসে আছে, বৃষ্টি হচ্ছিল। কাবেরী মাল্লির সামনে যায়, মাল্লিকে বলে আজ থেকে মদ সিগারেট আর কি কি যেন বলেছিলে, ওগুলো আমি বলতে চাই না, সব বন্ধ করে দাও। মাল্লি তখন তার কাছে থাকা মদের বোতল ফেলে দে বলে সব বন্ধ। এরপর কাবেরী বলে যে একটা ছেলে আছে, আমরা ক্লাস 10 থেকে একসাথে পড়ি, আমরা দুইজন দুইজনকে পছন্দ করি, আমি তাকে নিয়ে কলকাতা চলে যেতে চাই আজকের রাতের ট্রেনে, তুমি প্লিজ তাকে নিয়ে এসে দিবে। মাল্লি তো ক্ষিপ্ত হয়ে যায়, তারপরও সে কাবেরীকে বলে আচ্ছা ওই ছেলেকে নিয়ে এসে দিলে তুমি তো খুশি থাকবে। কাবেরী বলে হ্যাঁ ওকে, তুমি স্টেশনে থাইকো, আমি ওই ছেলেকে নিয়ে আসবো। মাল্লি ওই ছেলে বাড়িতে যায় এবং ওই ছেলেকে নিয়ে আসে। রাস্তাপথে কাবেরী সম্পর্কে সবকিছু বলে, আর ওই ছেলেকে বলে যে কাবেরীকে যেন না কাঁদায়, কাবেরীকে যেন ভালো রাখে, আর ভালো না রাখলে সে তার ব্যবস্থা নিবে। এসবই বলতে বলতে তাকে স্টেশনে নিয়ে আসে। স্টেশনে রেখে সে চলে যেতে চায়, কিন্তু ওই ছেলে বলে ট্রেন না যাওয়া পর্যন্ত তুমি এখানে থাকো। মাল্লি ওখানে বসে পড়ে, আর এরা দুইজন কথা বলতে থাকে। তারপরে এক পর্যায়ে ট্রেন চলে যায়। ট্রেন যাওয়ার সময় মাল্লি ওই ছেলেকে বলে কাবেরী যেন সে খেয়াল রাখে। ট্রেন চলে গেল, পিছনে ফিরে দেখে কাবেরী, মানে কাবেরী মাল্লি এসব পরীক্ষা দিচ্ছিল, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কাবেরীও তাকে পছন্দ করে সেটি বলে দেয়, তাদের ভালোবাসা শুরু হয়। মাল্লিও শুধরে যায়, সবকিছু ছেড়ে দেয়, সে শুধু কাবেরীকে নিয়ে ভাবনা চিন্তা করে। এতে তার পরিবারের সবাই খুশি, আর কাবেরীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর একটি ঘটনা ঘটে, ওই সেই বন্ধু বান্ধব মাল্লিকে মদের পার্টিতে নিয়ে আসে। তাদের এক বন্ধু এসেছে দুবাই থেকে, সে ইম্পোর্টেড মাল নিয়ে এসেছে, তারপরও মাল্লি এসব খায় না। তার মধ্যে একজন তাকে এক প্রস্টিটিউটের কাছে নিয়ে যেয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। মাল্লি ওই প্রস্টিটিউট কিছু করে না, ওই প্রস্টিটিউটের সাথে গল্প করে, বলে সে আর এসব করবে না, সে একজনকে খুব ভালোবাসে, পছন্দ করে, তার সাথে বিয়ে করবে। আর ওই প্রস্টিটিউটকেও সে ইনভাইট করে তার বিয়েতে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে ওই প্রস্টিটিউটকে বেইজ্জতি করার চেষ্টা করে। মাল্লি পুলিশকে বলে যে ও যা করে ওর পেটের দায়ে করে, ওকে ছেড়ে দাও, কিন্তু পুলিশ ওকে ছাড়তে চায় না। তখন মাল্লি পুলিশের সাথে গন্ডগোল লেগে যায়, পুলিশকে মারধর করতে থাকে। তখনই সেখানে এসআই চলে আসে, যে এসআই মেলাতে গন্ডগোল হওয়ার সময় মাল্লিকে ছেড়ে দিয়েছিল, সেই এখানে মাল্লিকে আবার বারণ করে এসব করতে, কিন্তু এক পর্যায়ে মাল্লি তাকেও ধাক্কা দিয়ে দেয়, আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর মাল্লিকে ছাড়ানোর জন্য তার বাবা আসে। তার বাবা এক পর্যায়ে পুলিশের পা ধরে মাল্লিকে ছাড়ানোর জন্য, পরে মাল্লিকে ছেড়েও দেয়। কিন্তু মাল্লি যখন জানতে পারে তার বাবা তাকে ছাড়াচ্ছে, তার বাবাকে দেখে তার মাথা গরম হয়ে যায়, আর সেখানে সবার সামনে তাকে অপমান করে। পুলিশ ইন্সপেক্টর যখন বলে তোমার বাবা তোমাকে ছাড়াতে এসেছে, তোমার বাবা এত ভালো মানুষ, আর তুমি এসব কেন করে বেড়াও, তখন মাল্লি বলে ওঠে কিসের বাবা, কার বাবা, কে আমার বাবা, আমার বাবা 1985 সালে মারা গেছে। এই বলে সবার সামনে বাবাকে অপমান করে সেখান থেকে সে চলে যায়। মাল্লির বাবা এটি কোনোভাবেই সহ্য করতে পারে না, অনেক কষ্ট পাইছে। মাল্লির বাবা তার বন্ধুকে বলে যে এতদিন তো ঠিক ছিল, কিন্তু সে এভাবে আমাকে মেরেই ফেলবে, আমি তো জীবিত আছি। সে অনেক কষ্টের সাথে এই কথাগুলো বলে। পরক্ষণে মাল্লির বাবা এই কষ্ট নিয়ে মারা যায়। মাল্লি থানা থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে যায়, দেখে তার বাবা মারা গিয়েছে, সেখানে তার বাবার লাশ, কিন্তু মাল্লি এটি গুরুত্বই দেয় না। সে সোজা গিয়ে বারান্দায় একটি চেয়ারে শুয়ে পড়ে। ওখানে মাল্লির বাবার দ্বিতীয় বউ আসে, কিন্তু মাল্লি তাকে ঢুকতে দেয় না বাড়িতে, এবং লাশও দেখতে দেয় না। পরে যখন গ্রামের লোকজনেরা মাল্লিকে গিয়ে বলে বড় ছেলে হিসাবে তোমারই আগুন দেওয়া উচিত, মাল্লি তখন বলে আমি কেন আগুন দেবো, আমি কাকু বাবা মনে করি না, আর এই কাজ আমি করতে পারবো না, তোমরা চাইলে পুড়িয়ে দাও, নদীতে ভাসায় দাও, না হলে বাড়ির বাইরে ফেলে দাও, আমার কোনো যায় আসে যায় না। সিন আবার সেই 5 সালে চলে আসে।
মাল্লি গন্ডগোল করার পরে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে আছে। বৃষ্টি শুরু হয়, বৃষ্টিতে ভিজছে। তখন একটি ছেলে আসে, তাকে উঠায়, বসিয়ে দেয় এবং তার মুখ চেপে ধরে তার পেটে চাকু মেরে দেয়। চাকু মেরে সে একটি গাড়িতে যেয়ে ওঠে। সেই গাড়িটি রাজুর গাড়ি, মানে সেই সিন্ডিকেটের প্রেসিডেন্টের গাড়ি। গাড়িতে রাজুও আছে। দেখা যায় রাজুর এক সাইড প্যারালাইজড। ছেলেটি বাড়িতে চলে আসে। দেখা যায় সে আর কেউ নয়, মাল্লির বাবা আর দ্বিতীয় বউয়ের ছেলে। ছেলেটির মা তার গায়ে রক্ত দেখে বলে, কি হয়েছে, কই গেছিলি? ছেলেটি তার মাকে বলে, মাল্লিকে সে মেরে ফেলেছে। আমি ওকে এই কারণেই মেরেছি, কারণ আমার বাবার লাশ সে আমাকে দেখতে দেয়নি। আমি ক্রিকেট খেলার জন্য ওই গ্রামে গিয়েছিলাম, আমাকে সবার সামনে বেইজ্জতি করেছিল। আর কত বেইজ্জতি করবে এই হারামি, তাই আমি তাকে মেরে ফেলেছি। চাকু মেরেছে, যদি কেস কাছারি হয় রাজু সাহেব সেটি সামলিয়ে নিবে। মাল্লি চাকু খেয়ে রাস্তায় পড়ে আছে, চারিদিকে রক্ত। কেউ তাকে উঠায় না, হাসপাতালে নেয় না। সেখানে এক লোক বলে ওঠে, এই লোক আমাদের গ্রামেরই, খুব খারাপ লোক। সে তার বাবার সৎকার পর্যন্ত করেনি, তার জীবনটাই বেকার, তাকে দিয়ে জীবনে কিছু হয়নি, হবেও না। তখনই সেখানে পুলিশের টল গাড়ি আসে, আর সেই এসআই দেখে সে জীবিত আছে, আর এই পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তার ফ্যামিলির লোকজন চলে আসে। হাসপাতাল থেকেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কাবেরীকে বলছে, সবাই শুধু আমার চাচার দোষ দেয়, কিন্তু কেউ জানে না সে চোখের জল না ফেলিয়ে কতবার কেঁদেছে, কত ভাবে কেঁদেছে, আমি তা জানি। ভাস্তি বলে, তার বাবা এইসব করার পরে সে কতভাবে ভেঙে গেছে। তার মা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। তাদের আর কি করার ছিল, সেই বা কি করত, তাই সে বকরে গেছে, আর সমাজই এর জন্য দায়ী। এরপর কাবেরী বাড়িতে আসে, আর তার বাবা তাকে বলে তার জন্য একটি সম্বন্ধ এসেছে, বিয়ের প্রস্তাব। সে ভয় পেয়ে যায়। কাবেরীর বাবা বলে যে, আরে আরে ভয় পাচ্ছ কেন, আমি কি কালকেই তোমাকে বিয়ে দিচ্ছি নাকি? কাবেরী এই বিয়ের প্রস্তাবের কথা মাল্লিকে বলে। মাল্লি তখন বলে ওঠে যে সে চাইলেই হবে নাকি, সে বললেই বিয়ে হয়ে যাবে। সেখানে ভাস্তিও ছিল। ভাস্তি বলে, মেয়ের বাপ মেয়ের বিয়ের চিন্তা করবে, এটাই স্বাভাবিক। ভাস্তির জামাই বলে যে তুমি যাও, তার বাবার সাথে কথা বলো। মাল্লি তখন বলে যে তার বাবার সাথে দেখাও হয়েছে, কথাও হয়েছে, আবার ধাক্কা ধাক্কিও হয়েছে। ভাস্তি জামাই বলে ওঠে, কি বলো, কিভাবে? ওই যে লজের মধ্যে পুলিশের সাথে ধাক্কা ধাক্কা হয়, মেলার মধ্যে যে পুলিশ আমাকে থ্রেট দিয়েছিল, সেই কাবেরীর বাবা। কাবেরী তো হতবাক হয়ে যায়। মাল্লি তখন বলে ওঠে, ওটা আলাদা ঘটনা ছিল, এটা আলাদা ঘটনা, দুটো একসাথে করার দরকার নেই। ভাস্তি তখন বলে, চাচা একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখো, ঘটনা কিন্তু এত ছোটও না, তোমাকে কিছু একটা করতে হবে। মাল্লি তখন চিন্তা ভাবনা করে। সে চিন্তা করে এটি পায় দোষ তার, তাকে কিছু করতে হবে। তার হাতে কাবেরীকে তুলে দিবে না তার বাবা, তাই সে ব্যবসা করার চিন্তা ভাবনা করে। সে ওই লোকের কাছে চলে যায় যে সিন্ডিকেটের ভাগাভাগির দিন রাজুর সাথে তর্কাতর্কি করেছিল। গিয়ে বলে সে ওই বস্তার ব্যবসা করবে। ওই লোক মাল্লিকে বলে যে রাজু থাকতে আমাদের ব্যবসা করতে দিবে না, ওর অনুমতি নিয়ে ব্যবসা করতে হবে। মাল্লি তখন ওই লোকের হাতে টাকা দিয়ে বলে, তুমি তোমার মেয়ের চিকিৎসা করো, আমি সিন্ডিকেটের বাইরেই ব্যবসা করব, রাজুর বিষয়ে আমি দেখে নিব। এই বলে ওই লোকের গুডাউন নিয়ে সে ব্যবসা শুরু করে দেয়। তার আগে সে কাবেরীর সাথে দেখা করে, আর কাবেরীকে সব ঘটনা খুলে বলে। সে বলে সে তার ট্রাক্টর বিক্রি করে দিয়েছে, আর সেই টাকা দিয়ে বস্তার ব্যবসা করবে, ব্যবসা করে অনেক টাকা ইনকাম করবে, আর এরপরই তার বাবার কাছে তার হাত চাইতে যাবে। এতে তার মাও অনেক খুশি হয়ে যায়। আর মাল্লি আর একটি কাজ করে, ওই যে মনে আছে মেলাতে যে বন্ধুর জন্য গন্ডগোল করে, জীবনের শুরুতে কলেজে যার জন্য সিগারেট খেতে ধরা পড়ে, যে ওই লজে প্রস্টিটিউটের রুমে নিয়ে যে দরজা লাগিয়ে দিয়েছিল, তার কারণে কাবেরীর বাবার সাথে গন্ডগোল হয়। মুটু বন্ধু মাল্লির তাকে সন্ন্যাসী হওয়ার জন্য সন্ন্যাসে পাঠিয়ে দেয়, কারণ সে যদি থাকে সে কোনো না কোনো ভাবে তাকে খারাপ দিকে নিয়েই যাবে। তোমরা লক্ষ্য করে দেখবে, কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একজন থাকবেই যে তোমাকে কারণে অকারণে বিপদে নিয়ে যাবে। সে না গেলেও তোমাকে ধাক্কা দিয়ে বিপদে দিবে। তাই মাল্লি তাকে স্বামী বানিয়ে দেয়, কারণ সে যদি শান্ত থাকে তাহলে তাকে বিপদে ফেলানোর মতন কেউ থাকবে না। এদিকে রাজু মাল্লির উপর হামলা করায়, কিন্তু মাল্লি সবাইকে মেরে সপাট করে দেয়। রাজু বুঝে যায় শক্তি দিয়ে তার সাথে পারবে না, সে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মাল্লি তার গুডাউন উদ্বোধন করে, ব্যবসা খুব ভালোই চলছিল। মাল্লি কাবেরীর জন্য একটি গাড়িও কিনে, খুব টাকা ইনকাম করছিল মাল্লি। এর মধ্যেই রাজু মাল্লির গুডাউনে আগুন ধরিয়ে দেয়। মাল্লি এসে অনেক চেষ্টা করে, কিন্তু আগুন নিভাতে পারে না, তার হাতে চোটও পায়। রাজু তৎক্ষণাৎ একটি মিটিং ডাকে। রাজু বলে, ঠিক আছে, যা আবার হয়েছে আমরা সকলে মিলে তোমাকে সাহায্য করব। রাজুর এক সহকর্মী ওই লোককে বলে যে মাল্লিকে গুডাউন ভাড়া দিয়েছে, তোমার গুডাউন ভাড়া দেওয়াই উচিত হয়নি, সে তো আমাদের ব্যবসার কেউ না, তাই বোঝে নিয়ে আগুন ধরে গেছে। তখন ওই লোক উত্তর দেয়, আমাদের লোক না মানি, তার দাদাই তো প্রথম এখানে এই বস্তার ব্যবসা শুরু করেছে, সে আমাদেরই একজন। রাজুর লোক বলে ওঠে যে তুই বেশি কথা বলিস, কথা কম বলবি। মাল্লি তখন বলে ওঠে, কথা কম কেন বলতে হবে, তুই কি করবি? রাজুর লোক মাল্লিকে ধাক্কা দেয়, আর মাল্লি তখন তাকে থাপ্পড় মেরে দেয়, আর সকলের সামনে বলে, আমি ধরেই নিচ্ছি আমার গুডাউনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে, 3 সপ্তাহের মধ্যে আমি আবার গুডাউন খাড়া করব, কিন্তু এরপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে কারো গুডাউন বাঁচবে না, সবার গুডাউনে আমি আগুন ধরিয়ে দেবো। এই বলে হুমকি দিয়ে সেখান থেকে মাল্লি চলে যায়। মাল্লি অর্থ সংকটে ভুগছে।
দিয়েছিল, ভাস্তি ভাস্তি জামাই, ইভেন কাবেরী তার মায়ের আংটিও দিয়েছিল টাকার জন্য। সবকিছু মিলে মাল্লি আবার ব্যবসা শুরু করে। এর ভিতর কাবেরীর বাবা কাবেরীর বিয়ে নিয়ে কথা বলে। কাবেরী তখন তার বাবাকে মাল্লির কথা বলে। কাবেরীর বাবা মাল্লিকে আসতে বলে বাসায়। মাল্লি তার ভাস্তি আর ভাস্তি জামাই নিয়ে কাবেরীর বাবার সাথে দেখা করতে যায়। কাবেরীর বাবা খুব সুন্দরভাবে আপ্যায়ন করে। সে মাল্লি সম্পর্কে সবই জানে এবং ভাস্তি ভাস্তি জামাইয়ের কাছে বিগত সময়ের যে দেখা সাক্ষাৎ হওয়া গন্ডগোল সবই বলে, কিন্তু সর্বশেষ বলে যে কাবেরীর সাথে বিয়ে দিতে তার কোনো সমস্যা নেই, কারণ কাবেরীর জন্যই সে সবকিছু ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গিয়েছে, ব্যবসা করছে, ভালো টাকা ইনকাম করছে। কিন্তু তার একটা শর্ত আছে, বিয়ের কার্ডে তার বাবা তার দাদার নাম থাকতে হবে। তখনই মাল্লি খেপে যায় আর কাবেরীর বাবার সাথে খুব উচ্চবাচ্য করে, খারাপ ব্যবহার করে। আর যাওয়ার সময় কাবেরীকে বলে, কাবেরী চলো, তুমি আমার সাথে এখনই চলো। কাবেরী তখন বলে যে আমি আমার বাবাকে ছেড়ে কিভাবে যাব। মাল্লি রাগ জেদ করে সেখান থেকে চলে যায়। মাল্লি আবার বকে যায়, আবার সে মদ নেশা শুরু করে দেয়। কাবেরী মাল্লির সাথে দেখা করার জন্য গুডাউনেও যায়, কিন্তু সে জানতে পারে অনেকদিন ধরে মাল্লি গুডাউনে আর আসে না। এদিকে কাবেরীর বাবা কাবেরীর বিয়ে ঠিক করেছে অন্য এক ছেলের সাথে। কাবেরী এসব সহ্য করতে পারছিল না। সে মাল্লির বাড়িতে চলে আসে মাল্লির সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। মাল্লি কাবেরীকে দেখে কোনো রেসপন্স করে না। ভাস্তি বলে, চাচা গাড়ি কই, তুমি হেঁটে আসলে যে? বলে, আমি সেটা বিক্রি করে দিয়েছি। ভাস্তি বলে, কি এমন জরুরি দরকার পড়লো যে তুমি গাড়ি বিক্রি করে দিয়েছো? মাল্লি বলে, কোনো দরকার নেই দেখেই তো বিক্রি করেছি। সে গাড়ি কাবেরীর জন্য কিনেছিল, কাবেরী নাই তাই গাড়ির দরকার নেই। কাবেরীকে সে তার জীবন থেকে বের করে দিয়েছে। কাবেরী এসব শুনে রেগে যায়। তার মা বলে যে এসব বাদ দাও, মেয়েটি তোমার জন্য এখানে এসেছে। মাল্লি বলে তার বাবার কথা শুনে সে আমার সাথে আসেনি। তার বাবা বিয়ের কার্ডে তোমার স্বামীর নাম লিখতে চায়। তোমার স্বামী কিভাবে আমাকে ছেড়ে তার অন্য বউকে নিয়ে চলে গিয়েছিল তা আমি মাথায় রেখে দিয়েছি, আমি ভুলিনি। তোমরা সবাই ভুলে যেতে পারো, আমি তার নাম কোনোভাবেই লিখবো না। কাবেরী তখন ক্ষিপ্ত হয়ে বলে, ঠিক আছে চলো, তোমার মাকে ছেড়ে দাও, আমি আমার বাবাকে ছেড়ে দিচ্ছি। মাল্লি চুপ হয়ে যায়। কাবেরী বলে যে আমি যেটা এখনই বললাম সেটাও খারাপ, তুমি যেটা করছো সেটাও খারাপ। এই যে ধরো আমার বিয়ের কার্ড, তারিখও আছে, জায়গাও লেখা আছে, তোমার যা ইচ্ছা তুমি করো। বলে কাবেরী রাগ করে সেখান থেকে চলে যায়। সিন আবার বর্তমানে চলে আসে। ডাক্তার বলে মাল্লি এখন কিছুটা সুস্থ, সে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সাইড থেকে তার ওই ছোট ভাই শুনে নাই যে চাকু মেরেছিল। সে ভয় পেয়ে যায় যে সুস্থ হলে তাকে মেরে ফেলবে মাল্লি। সেখানে পুলিশ এসে তথ্য নেওয়ার চেষ্টা করে মাল্লির কাছ থেকে। পুলিশ বলে, গন্ডগোল করা ছাড়া তোমার কোনো কাজ কারবার নেই। পুলিশ যাওয়ার সময় তার মা সেখানে আসে। মাল্লি তখন উঠে বসে, শার্ট পড়তে থাকে। মাল্লির মা জিজ্ঞেস করে, এই কই যাচ্ছিস, কি হয়েছে? মাল্লি তখন রাগান্ত গলায় বলে যে তুমি জানো কে আমাকে চাকু মেরেছে? তোমার জামাইয়ের সেই বইয়ের ছেলে। মাল্লির মা বলে, ঠিকই করেছে, তোর বাবার উপর রাগ করে তুই যা করেছিস, তোর উপর রাগ করে তোকে চাকু মেরেছে তোরই ছোট ভাই, ঠিকই আছে, সে কোনো অপরাধ করেনি। আর ছোট থেকেই তোর এই বোকামি পাগলামির জন্যই তোর জীবন আজকে এরকম হয়ে গেছে। মাল্লি তখন বলে ওঠে, আমি যেরকম থাকতে চেয়েছি আমি সেরকমই আছি, খারাপ হোক ভালো হোক আমার মতনই আছি। তার মা বলে ওঠে, তুইও ভালো করে জানিস তুই কিভাবে জীবিত থাকতে চেয়েছিস, কিভাবে ভালো থাকতে চেয়েছিস, তুই আসলে সেভাবে নেই। তার মা মাল্লিকে বলে, হার্টবিট যেরকম অল্প কিছুক্ষণের মধ্যেই তার সম্পূর্ণ রক্ত ছেড়ে দেয়, মানুষেরও রাগ খুব ততক্ষণই ধরে রাখা উচিত। রাগ খুব কখনোই মানুষের ভালো কিছু নিয়ে আসে না। জেদ করে কেউ কখনো জিততে পারেনি। তোর জেদের কারণে তুই তোর বাবাকে হারিয়েছিস, কাবেরীকে হারিয়েছিস, তোর জীবনটা এরকম হয়ে গেছে। তুই যদি তোর জেদ রাগ ছেড়ে দিতি তাহলে তোর জীবনটা অন্যরকম হতো। আমি জীবনে বেশি কিছু এখন আর চাই না। আমি আমার নিজের বাবা মার মৃত্যু দেখেছি, আমার শ্বশুর শাশুড়ির মৃত্যু দেখেছি, যে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল তারও মৃত্যু দেখেছি। আমি আল্লাহর কাছে শুধু এখন এইটুকুই দোয়া করি, আমি আমার ছেলের মৃত্যু দেখতে চাই না। তার মা কাঁদতে কাঁদতে এসব বলে। মাল্লি চিন্তা করে এবং তার ভুল সবগুলো বুঝতে পারে। সে চিন্তা করতে থাকে আর তার চিন্তা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মাল্লি কাবেরীর বিয়ের দিন বিয়ের মণ্ডপে যায়, অনেক মদ খেয়ে সেখানে যায়। আর তখনই তার এক বন্ধু তাকে আটকায়, বলে তুই এখান থেকে কাবেরীকে নিয়ে চলে যা। কিন্তু মাল্লি তার জেদে অটল ছিল। সে এখানে কাবেরীকে নিয়ে যেতে আসেনি, সে ওই আংটি ফিরে দিতে এসেছে, তার মায়ের আংটি যেটি মাল্লিকে দিয়েছিল কাবেরী। তার বন্ধুও বুঝতে পারে সে রাগ খুব জেদে পাগল হয়ে গিয়েছে। তার বন্ধু মাল্লিকে গালিগালাজ করে। মাল্লি তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে বাড়ির মধ্যে যায় এবং গিয়ে দেখে অনেক ভিড়। সামনে তাকিয়ে দেখে কাবেরী গলায় দড়ি দিয়েছে তার বিয়ের দিনেই। সে আস্তে আস্তে তার মাথা হালিয়ে কাবেরীকে দেখার চেষ্টা করে, কিন্তু সে তার চেহারা দেখার আগেই সবাই মাল্লিকে মারার চেষ্টা করে। এই মুহূর্তে রাজুও সব দোষ মাল্লির উপর দিতে থাকে। সে রাজুকে একটি ধাক্কা দেয়। মাল্লির ধাক্কায় রাজু আহত হয়ে নিচে পড়ে যায়। সবাই মাল্লিকে মারতে থাকে। সে কাবেরীর চেহারা দেখার অনেক চেষ্টা করে, কিন্তু সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। কি এক আবেগ ঘন পরিবেশ।
মুভিটি সম্পূর্ণ দেখতে চাইলে বা মুভিটি আরো বিস্তারিত জানতে চাইলে এরকম আর কোন কোন মুভি আছে, এই মুভি কোন মুভি থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে, এই পরিচালকের আর কোনো মুভি আছে কিনা, এসব জানতে আমাদের সাইডে তোমরা যেতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সিন হসপিটালে চলে আসে। মাল্লি গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়, সোজা রাজুর কারখানায় যায়। গিয়ে দেখে সেখানে তার ছোট ভাই আগে থেকেই আছে। মাল্লি রাজুকে বলে যে শুধু ধাক্কা মেরেছিলাম, তাতেই তুই প্যারালাইজড হয়ে গেছিস। এরপর যদি এরকম কোনো কিছু করিস তাহলে তোকে মেরেই ফেলবো। মাল্লি তার ছোট ভাইকে ঝাড়ি দিয়ে বকাবকি করে তার সাথে নিয়ে যায়। মাল্লি কাবেরীর বাবার কাছে চলে আসে। কান্না কান্না গলায় আবেগ নিয়ে কাবেরীর বাবাকে বলে, দুনিয়াতে যদি আমাকে মেরে ফেলার কারো অধিকার থাকে সেটি আপনারই আছে। আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন। এতদিন আমি কারো কথা বুঝিনি, আজকে আমার মায়ের কথা আমি বুঝেছি। আমার রাগ জেদ ক্ষোভের জন্য আমি দুনিয়াতে সবকিছু হারিয়েছি। আমি আমার নিজেকেই হারিয়ে ফেলেছি। আমি আমার বাবার মৃত্যুর পরে এই যে এই ছেলে আমারই ভাই। আমার ছোট মাকে আমার বাবার লাশ পর্যন্ত দেখতে দেইনি, এই জন্য আমি আমার ভালোবাসার লাশ পর্যন্ত দেখতে পারিনি। আমার ছোট ভাই আমাকে মারতে চলে এসেছে। এর চাইতে হতভাগা আর কে হতে পারে? ছোট ভাইকে ভাই বলাতে আর তার মাকে ছোট মা বলাতে ছোট ভাই আবেগপূর্ণ হয়ে পড়ে। সেও তার বড় ভাইয়ের ভুল বুঝতে পারে। কাবেরীর বাবা মাল্লিকে বলে যে তোমাকে মারার অধিকার আমারও নেই। তুমি যতটা বোকা আমিও ঠিক তাই। আমিও তো রাগ খুব জেদে কাবেরীর বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিলাম। কাবেরীর মৃত্যুর দায়ী তুমি যতটুকু তার থেকে অনেক বেশি আমিও। তখনই মাল্লি কাবেরীকে দেখতে পায়, কাবেরীর আওয়াজ শুনতে পায়। মাল্লি কাবেরীর ছবির সামনে হাউমাউ করে কান্না করতে থাকে। যে মাল্লি জীবনে কান্না করেনি, তার দুঃখ কষ্ট সবসময় মনের মধ্যে চেপে রেখে রাগ হিসেবে বের করেছে। তার রাগ আজকে অশ্রু হয়ে ফিরে এসেছে। মাল্লি সেই মন্দিরে চলে যায় যেখানে কাবেরীর সাথে সে সব সময় দেখা করত। সেখানে বসে সে সব পুরাতন কথা মনে করতে থাকে। সে ভাবতে থাকে তার সুন্দর স্মৃতিগুলো। যদি সে রাগ খুব না করত তাহলে তার হয়তো জীবনে অন্যরকম হতো। সে সেগুলোই ভাবতে ভাবতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার ভাস্তি তার মা এসে মাল্লির নিথর দেহ দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আর মুভির সুন্দর একটি মেসেজ রেখে এখানেই মুভি শেষ হয়ে যায়। আমি জানি মুভিটি তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো। এটিও একটি হৃদয় বিদারক মুভি যা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।